শটের শুরুতেই ট্রলিতে ক্যামেরাটা মুভ করবে, তারপর হাফ দা ওয়ে গিয়ে প্যান হয়ে যাচ্ছে। এইভাবে রেডি করে নাও। সবকিছু রেডি করে নিও, ওকে? সব যেন ঠিক থাকে। গেট রেডি, মেক ইট ফাস্ট, তাড়াতাড়ি করো। মিস্টার রোহিত আর দীপান্বিতা, আপনারা ডায়লগ মুখস্থ করে নিয়েছেন? স্যার আমরা তো কখন রেডি হয়ে গেছি, আপনি শটটা তো রেডি করুন। আজকের প্রোডাক্টের ব্যাপারে আপনারা ভালো করে জেনেছেন? কি প্রোডাক্ট স্যার? জিম ইকুইপমেন্টস। হ্যাঁ স্যার, হ্যাঁ পড়ে নিয়েছি স্যার, সব পড়ে নিয়েছি। যত সব ফালতু ব্যাপার। দেখুন, আপনারা হাসবেন না, আর সিনটাকে খুব ভালোভাবে বুঝে নিন। সরি স্যার। যখনই আমি অ্যাকশন বলবো, রোহিত আপনি ট্রেডমিলে উঠবেন, দীপান্বিতা আপনি সামনে এসে ডায়লগ বলবে, ওকে? ওকে। এনি কনফিউশন? নো কনফিউশন। মিস্টার রোহিত, আপনি ভালোভাবে বুঝেছেন তো? হ্যাঁ উমেশ বাবু, এমনিতেও আমরা প্রথমবার শুট করছি না। ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম হয়তো। জানি না এখন কি কি ড্রামা করতে আরম্ভ করবে। রাহুল, ক্যামেরা রেডি? বাস 2 মিনিট, একটু লাইট অ্যাডজাস্ট করে নিই। আরে তাড়াতাড়ি করো, শিফট বেড়ে যাবে। আপনারা নিজেরাই এখনো তৈরি হননি আর আমাদেরকে সেটে ডেকে নিয়েছেন। রোহিত স্যার 2 মিনিট দাঁড়ানো। কি ভেবে রেখেছেন আপনারা নিজেদের? কিছুই তো তৈরি হয়নি এখনো এখানে, আর আমাদের জিজ্ঞেস করছে ডায়লগ তৈরি হয়েছে কিনা। ফ্যাক্ট! কখন থেকে ডেকে যাচ্ছি, এখানে কারো কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এটা একটা শুটিং। এই কোথায় ছিলে তুমি? স্যার এখানেই ছিলাম স্যার। শুটিং এখানে চলছে না, বাইরে। আমি কাজ করছিলাম স্যার। তো কালা হয়ে গেছো নাকি তুমি? গলা ফাটিয়ে আমি চিৎকার করছি আর তোমার কানেই যাচ্ছে না সেটা। 20 মিনিট আগে তোমাকে আমি জুস দিতে বলেছিলাম, কোথায় গেল সেটা? স্যার নিয়ে আসছি স্যার, 2 মিনিট লাগবে। জুসের জন্য 20 মিনিট লাগে? হ্যাঁ আনছি স্যার, প্লিজ আনছি স্যার। আমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আনছি স্যার, আনছি। কোনো কিছুই রেডি নয় এখানে। আরে রোহিত লিসেন না, এত রাগ করো না। এক কাজ করো, রিমুভ অল ইওর ফ্রাস্ট্রেশনস আর নিজের কাজে মন দাও, ওকে? ঠিক। কথাটা সেটা নয় বেবি, এমনিতে আমার ফ্রাস্ট্রেশন তোমাকে আদর করলেও চলে যাবে। রিল্যাক্স। শিক্ষা দিতে হবে এদের, শিক্ষা। ডায়লগ পড়ে নিয়েছো, প্রোডাক্ট দেখে নিয়েছো। আরে প্রথমবার শুটিং করছি নাকি আমরা, মজা হচ্ছে এটা। আমি জানি, কিন্তু তুমি কেন এতটা টেনশন করছো এখানে? আমি ঠিক আছে, ঠিক আছে। ডোন্ট স্পয়েল ইওর মুড। এইভাবে তো চলা যায় না। না এই নাও, তোমার জুস এসে গেছে। কৃতার্থ করলে। এটা জুস হয়েছে? ইয়েস স্যার। হোয়াট হ্যাপেন্ড? কি বাজে গন্ধ এই জুসটার। যে বানিয়েছে না এই জুসটা, তাকে গিয়ে খাইয়ে দাও। থ্যাংক ইউ। এসব আর সহ্য হচ্ছে না। ওকে রিল্যাক্স বাবা, তুমি এত টেনস কেন? আমি একদম ঠিক আছি, কিন্তু এদের বোঝা উচিত। আমি জানি, কিন্তু তাও তোমার শুটিং মুডটা হচ্ছে তো না, খারাপ ইয়ার কি হচ্ছে হচ্ছে না? এটা? লাইট রেডি নেই, ক্যামেরা রেডি নেই, আর আমাদেরকে বলছে ডায়লগ মুখস্থ করতে। এভাবে কাজ করা যায়? হ্যাঁ ওটা ওখানেই রাখ। ওকে স্যার, উই আর রেডি। গুড। তুমি রোহিতের দিকে নজর রাখো, আমি মনিটরে যাচ্ছি। আপনারা শুটিং এর জন্য রেডি তো? 1 ঘন্টা ধরে। এবার আপনি কাজটা শুরু করলে আমাদের উপকার হয়। ওকে, অল দ্য বেস্ট। নমস্কার, সত শ্রী আকাল, আদাব আর গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হলাম আপনাদের হোস্ট এবং বন্ধু রোহিত, আর ইনি হলেন দীপান্বিতা। আপনাদের স্বাগত জানাই টেলি শপিং নেটওয়ার্কের এই প্রোগ্রামে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফিটনেস ইকুইপমেন্ট। হ্যাঁ, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর আজকে আমাদের প্রথম প্রোডাক্ট ট্রেডমিল। তুমি বলতে চাইছো এটা? অ্যাবসলিউটলি। তাহলে আজকের প্রথম প্রোডাক্ট দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। দীপান্বিতা চলে এসো। অ্যাবসলিউটলি। তুমি রেডি আছো? রেডি। তাহলে শুরু করো। রোহিত, আরে ওকে? আমি সরে না গেলে আমার মাথার উপরে পড়তো এটা। কি হচ্ছে নাকি এখানে? আরে মরে যেতে পারতাম আমি। রিল্যাক্স রিল্যাক্স। স্যার 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 রোহিতের উপরে একটা লাইট পড়ে গেছে স্যার। স্যার স্যার ও মাই গড, উমেশ স্যার।
কি হয়েছে? এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? এর আগে আমাকে দেখিসনি নাকি? না স্যার, আমরা এটাই দেখছিলাম যে আজকে হঠাৎ আপনি জিমের ড্রেসে। আমার বাড়ির সামনে একটা নতুন জিম খুলেছে, ভাবলাম আজ ইনগরেশন করেই ফেলি। সেই সুযোগে ব্যায়াম হয়ে যাবে, আর তোরাও দেখবি আমার থেকে ব্যায়াম করার প্রেরণা পাচ্ছিস। স্যার কিন্তু এই বয়সে মানে কি? না স্যার, আমি সেটা বলতে চাইনি। আমাকে কি তোরা বুড়ো ভেবেছিস? না স্যার, আমি সেটা বলতে চাইনি। বললাম আপনাকে বিবেকের থেকেও বেশি ইয়াং দেখায়। দেখলি বিবেক, এর জন্যই বলি জিমের পোশাক পরে বিউরোতে আয়। ঠিক আছে স্যার, কিন্তু কোনো কারণ নিশ্চয়ই আছে এরকম হঠাৎ জিমে যাওয়ার স্যার? কারণ আছে, কাউকে বলবি না তো? একদমই না স্যার। প্রমিস? একদম প্রমিস করছি স্যার। এদিকে নাতাশা, দূরে 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 দূরে। স্যার আমি প্লিজ নাতাশা, দূরে 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 দূরে। ইয়েস স্যার। স্যার মানে আপনার সত্যি স্যার, আমাকেও বলুন না স্যার। নাতাশা, আসলে ব্যাপারটা হয়েছে যে ওনার বাড়ি। বিবেক, তুই প্রমিস করেছিলি কিন্তু কাউকে বলবি না। স্যার কিন্তু এটা তো ঠিক হলো না স্যার। স্যার আমাকেও একটু বলুন না স্যার। কি হচ্ছে এটা? ফ্রেডি, এটা কি? জিমের ড্রেস পরে বিউরোতে? তোমার বাকি ড্রেস কি চুরি হয়ে গেছে? ফ্রেডি স্যারের বাড়ির পাশে একজন নতুন মহিলা এসেছে স্যার, আর তাও থাকার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, এই ব্যাপার। সেজন্যই জিম যাওয়া শুরু করেছো? হ্যাঁ, এই কথাটা বৌদি জানে? হ্যাঁ, না স্যার। সব হ্যাঁ, একটা শার্ট কিনেছেন। শার্ট কিনেছে কে? বৌদি? না স্যার। তো কি পাশের বাড়ির বউ? আরে না। আরে তাহলে কে কিনেছে? আরে বিবেক, কেন আগুন লাগাচ্ছিস? স্যার, আমি শার্ট না শর্তের কথা বলেছিলাম, এ ভুল শুনেছে। আচ্ছা আচ্ছা, শর্ত। কার সাথে? পাশের বাড়ির বউয়ের সঙ্গে? এই শর্ট কি শুনছি আমি? হ্যাঁ, ফ্রেডি বৌদি থাকা সত্ত্বেও তুমি পাশের বাড়ি বউয়ের সঙ্গে শর্ত রেখেছো? কারেক্ট স্যার, এক্স্যাক্টলি। ফ্রেডি স্যার এটাই বলেছিলেন। কবে এসেছে থাকার জন্য? আই এম সরি ফ্রেডি, এই ব্যাপারটা তো আমার বৌদিকে বলতেই হবে ভাই। হ্যাঁ, ফোন করি। হ্যাঁ, কথাটা তো শুনুন স্যার, আমি শর্ত তো আপনার বৌদির সাথে লাগিয়েছি। আগামী বিবাহ বার্ষিকীর মধ্যে আমি আমার ওজন 10 কিলো কম করেই ছাড়বো। এই ব্যাপার জিজ্ঞেস করবো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সেরি বিউরো। কি? কোথায়? ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা আসছি। রোহিত স্যার, যখন এই লাইটটা আপনার সামনে পড়লো আপনার কিরকম মনে হয়েছিল? আপনি একটা কাজ করুন, আপনি এখানে আমার জায়গায় দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, আর আমি ওপরে গিয়ে আপনার ঠিক 2 ইঞ্চি আগে একটা লাইট ফেলে দিই, তাহলে আপনার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। জিজ্ঞেস করছে কেমন লেগেছে। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় কে হতে পারে যে স্যারের জীবন নিতে চাইছিল? দেখি সরে যান, আপনারা স্টেজ থেকে সরে যান প্লিজ, আপনারা সরে যান এখান থেকে নিচে যান। চলুন নিচে চলুন। হ্যাঁ প্লিজ প্লিজ। হাই স্যার। হাই হাই। কি হচ্ছে এখানে? আমি রোহিত, আমি এখানে এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করি, প্রোগ্রামের হোস্ট। আমি এখানে শুটিং করছিলাম আর হঠাৎ করে ওপর থেকে একটা লাইট এসে পড়লো, মরতে মরতে বেঁচে গেছি স্যার। আর আপনি কে? স্যার আমি দীপান্বিতা, আমিও একজন অ্যাঙ্কার, আর আমি এই শোটা ওনার সাথে হোস্ট করছি। দীপান্বিতা, এই লাইটটা নিজে নিজেই পড়ে গেছে? এভাবে পড়তে পারে কি? স্যার মেবি অ্যাক্সিডেন্টলি পড়তেই পারে। ও হো হো, অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে। ঠিক আছে, আপনি কত বছর ধরে টিভি শোতে কাজ করছেন? স্যার অনেক বছর হয়ে গেছে আমার। বহু বছর যখন হয়ে গেছে তখন আপনি কি এত বছরেও কখনো লাইটকে নিজে নিজে পড়ে যেতে দেখেছেন? না স্যার। হ্যাঁ তো রোহিত বাবু, বলুন কে করতে পারে এটা? কিছু বলতে পারবেন আপনি? আমি জানি না স্যার, আমার 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 তো কারোর কথা মনে পড়ছে না স্যার। আরে আমাদের তো বলেছিল এখানে একজন নাকি মারা গেছে।
হ্যাঁ, না স্যার, আমি মারা যাইনি স্যার, একটুর জন্য বেঁচে গেছি স্যার, মারা যাইনি এখনো। তো তাহলে আমাদের ফোন করে এখানে কেন রেখেছেন? হ্যাঁ, ফোন কে করেছিল? স্যার 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 আমি ফোন করেছিলাম। তুমি কে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার, আর এখানে আমাদের ডিরেক্টর স্যারের খুন হয়ে গেছে। হোয়াট? এখানে ডাইরেক্টর মারা গেছেন? হ্যাঁ স্যার। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি স্যার। কোথায় ছিলে? স্যার আমি। আর এখানে কেউ জানেই না? হ্যাঁ, কোথায় আছে বডি? স্যার উপরে কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে? ফেডরিক, দেখো এখান থেকে কেউ যেন বেরোতে না পারে, স্টুডিও থেকে কেউ না বাইরে যায়, কেউ না। আর বিবেক, তুমি গিয়ে উপরে দেখো, দেখো যে ওই লাইটটা কি করে নিচে পড়লো। হ্যাঁ, দেখো একটু। আর তুমি চলো। আসুন স্যার, আসুন। এই যে দয়া, দেখো তো একটু, দেখো কোনো আঘাত বা ওর শরীরে কোনো গুলির চিহ্ন আছে কিনা। এখানে লাইট ইনচার্জ কে আছেন? স্যার, আমি এখানকার লাইট ইনচার্জ আর ক্যামেরাম্যান। তোমরা কি লাইট ঠিক করে লাগাও না নাকি? ঠিক করেই লাগাই, আমরাও বুঝি লাইট ওপর থেকে পড়লে কি অবস্থা হয়, তাই শ্যুট করতে যতই দেরি হোক না কেন, যতক্ষণ না লাইট ঠিকঠাক করে লাগানো হচ্ছে আমরা ছাড়ি না। তাহলে কি করে লাইটটা উপর থেকে নিচে পড়ে গেল সেটা জানি না। দেখো, জানি না এটা বলে এড়িয়ে গেলে চলবে না। তোমার কতগুলো লাইটম্যান আছে? আগে 5 জন। ওরা সবাই এখানে আছে তো? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে, কিন্তু তাদের মধ্যে কেউ এরকম কাজ করবে না। ওদের মধ্যে যদি কেউ না করে থাকে তাহলে করলোটাকে? আর এখানে তো গুলি চলার শব্দ কেউ শুনতে পায়নি, তাই তো? না স্যার। স্যার, বাইরে থেকে তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না স্যার। আর এনার নখগুলো নীলচে হয়ে যায়নি স্যার, আর ঠোঁটো ঠিক আছে স্যার। বোধহয় বিষও পাওয়া যাবে না শরীরে। স্যার, যখন এখানে রিহার্সাল হচ্ছিল আরে কে রে তুই? সব কিছু তো গন্ডগোল আছে সব, আমি উপরে গিয়ে দেখছি স্যার। আমাদেরকে বলো, বলো এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল, বলো। স্যার, বাইরে যখন ওই লাইটটা পড়ে গেল তখন সবাই ছুটে আসে রোহিত স্যারকে বাঁচানোর জন্য। এই উমেশ বাবু তখন বাইরে যাননি? হ্যাঁ, আগে উমেশ স্যার আসেননি। আচ্ছা, তারপর তারপর কি হয়েছে? যখন আমি স্যারকে দেখতে পেলাম না তখন আমি তাড়াতাড়ি স্যারের রুমে চলে এলাম স্যার। আচ্ছা, এই উমেশ বাবু এখানে কি করছিলেন? হ্যাঁ স্যার, কিছু না, আমি দৌড়ে রুমে এসে দেখি উনি শুধু চেয়ারেই বসেছিলেন। যেই আমি চেয়ারটায় একটু হাত দিলাম উনি নিচে পড়ে গেলেন। ও, তার মানে তুমি যখন এখানে ভেতরে ঢুকলে তখন ইনি অলরেডি মারা গেছিলেন? আর কেউ এনার সঙ্গে এই রুমের মধ্যে ছিল? হ্যাঁ স্যার, একটা ছেলে ছিল এখানে। কে ওই লোকটা? এখানের অপারেটর বিকাশ। অপারেটর বিকাশ কোথায়? একটু ডেকে পাঠাও তো। স্যার, এই উমেশ বাবুর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়নি তো? আজকাল কম বয়সী মানুষদেরও হার্টের প্রবলেম হচ্ছে কিন্তু স্যার। ঠিক আছে, মেনে নিলাম দয়া, তবু স্টুডিওতে একটা লাইট পড়ে যায়, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই সময় ডাইরেক্টর উমেশ বাবুর মৃত্যু ঘটে যায়। কিছু তো গোলমাল আছে দয়া। বিকাশ, তোমাকে এসিপি স্যার ডাকছেন, উনি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চান। কেন? আমাকে কেন ডাকছে? আমি যাব না। চুপচাপ চলে যা বাবা, যদি দয়া স্যার এসে যায় না তাহলে তুই তোর প্যান্টও ভিজিয়ে ফেলবি। বিবেক, কিছু পেলি কি? স্যার, এখানে একটা কাটা দড়ি ঝুলছে স্যার, যেটাতে লাইটটা বাঁধা ছিল স্যার। হয়তো দড়িতে আটকানো লাইট নিজের থেকে নিচে কি করে পড়ে গেল? দড়িটা দেখে তো স্যার মনে হচ্ছে কেউ এটাকে কেটেছিল স্যার। মানে কেউ রোহিতকে মারতে চেয়েছিল, সে দড়িটা এই জন্য কেটেছিল যাতে লাইটটা ওর উপরে এসে পড়ে। স্যার, এই হলো বিকাশ। আমি কিছু করিনি স্যার, কিছুই করিনি। কিছু করোনি তুমি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি না স্যার,
আমি আমি তো এমনি। ভয় পাওনি তুমি? তাহলে তোমার পা দুটো এরকম কামছে কেন? হ্যাঁ বলো, কেন মারলে তুমি ওনাকে? আমি উমেশবাবুকে মারিনি স্যার। যখন শোরগোল হলো, সবাই বাইরে গেল, তো ততক্ষণ নিয়ে ঠিকঠাকই ছিলেন। ঠিকঠাক ছিল? কথা বলছিল? হ্যাঁ 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 স্যার, কথা বলছিলেন। আর আমি বললাম বাইরে কিছু হয়েছে, তো বললেন বাইরে গিয়ে দেখ না। এটা কি করে হতে পারে? হ্যাঁ, বাইরে এত গোলমাল হচ্ছিল আর উমেশবাবু বাইরেই যাননি? সব হ্যাঁ, এই যে স্যার এই দড়িটা পেয়েছি, এটা দিয়ে ওই লাইটটা বাঁধা ছিল স্যার। আর স্যার এটা দেখে তো মনে হচ্ছে যে কেউ এটাকে কোনো একটা ধারালো ছুরি দিয়ে কেটে দিয়েছে স্যার। তার মানে স্যার কেউ একজন জেনে বুঝে রোহিতকে মারার জন্য দড়িটা কেটেছিল? হ্যাঁ স্যার, ক্যামেরাম্যান বলছিল যখন রিহার্সাল চলছিল তখনও কাউকে লাইটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল স্যার, আর তারপরে অদৃশ্য হয়ে যায় স্যার। আর রোহিত বেঁচে যায়। তার মানে হলো দয়া, যেই হোক না কেন সে রোহিতকে দ্বিতীয়বার মারবার নিশ্চয়ই চেষ্টা করবে। দেখে একটু সাইড দিন। সরে যান প্লিজ। হ্যাঁ, এবার বলো এক্স্যাক্টলি তুমি কোথায় দাঁড়িয়েছিলে? স্যার এখানে, এই যেখানে লাইটটা পড়ে আছে স্যার, এখানে দাঁড়িয়ে। এখানে একটু সরো। হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়েছিলে আর এই লাইটটা ওখান থেকে উপর থেকে এখানে পড়েছে তোমার পায়ের কাছে, তাই তো? তার মানে হলো লাইটটা ওখানে ওপরে দড়ি দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ স্যার, আর এই দড়িটাও ওখান থেকে পেয়েছি স্যার। ও আচ্ছা, তুমি দেখেছিলে তাই না ওপরে কাউকে? হ্যাঁ স্যার, যেখানে লাইট বাঁধা ছিল ওখানেই দেখেছিলাম। স্যার শুটিং টিমেরই কোনো লোক হবে, আর কে হতে পারে? একটা কাজ করো ফ্রেডরিক, বিবেক, এখানে যতজন লোক আছে প্রত্যেককে একটা লাইনে দাঁড় করাও। প্রত্যেককে এখানে যতজন লাইনে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ স্যার, প্রত্যেকের মুখ তুমি ভালো করে দেখো। হ্যাঁ স্যার। দেখো এদের মধ্যে কি কেউ ছিল যাকে তুমি ওপরে দেখেছিলে? ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, কোনো তাড়াহুড়ো নেই। এখানে একটা খুন হয়েছে, খুন। স্যার এদের মধ্যে তো কেউ নয়। ঠিক আছে বিবেক, এদের সবার নাম আর ফোন নাম্বার নাও, হয়তো এদের প্রয়োজন পড়বে পরে। ফ্রেডরিক, এই লাইটটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সারিকা স্ক্যানারটাকে ওপরে করো, আরেকটু ওপরে, বুকের কাছে। ইয়েস স্যার। ডান স্যার। গুড, এটাকে এখানেই ফিক্সড করে দাও। ইয়েস ডক্টর সালুকে, খবরটা কি ভালো নাকি খারাপ? কি অভিজিৎ, তুমি ভালো করে জানো যে আমি সব সময় ভালো খবরই দিয়ে থাকি, কিন্তু তবুও তুমি আশা করো যে... আরে না না ডক্টর সালুকে, আমি তো এমনি, আপনাকে ছাড়া আমরা কি বা করতে পারি? আপনি খবর না দিলে আমরা তো... না না, তোমার সব সময় মনে হয় যে আমি তোমাকে খারাপ খবর দিই আর ডাক্তার সারিকা সব সময় ভালো খবর দেয়। আরে আপনি তো ঝগড়া করছেন, অযথাই রাগ করছেন। এই ডক্টর সারিকা, কি ব্যাপার? ডক্টর সালুকে কিছু বলেছেন নাকি আপনি? আরে অভিজিৎ, আমি তো শুধু ওনার অ্যাসিস্ট্যান্ট, আমার তো সাহস কোথায়। শুনলেন আপনি? হ্যাঁ শুনেছি। যাই হোক, এই লোকটির মৃত্যু কারেন্ট লাগার কারণে হয়েছে। কারেন্টের জন্য? এই দেখো, এই দুটো সমান মাপের দাগ দেখতে পাচ্ছ? স্যার মনে হচ্ছে যে বুকে ইনজেকশনের চিহ্ন রয়েছে। একদম না, এটা ইনজেকশনের দাগ নয়, এটা পোড়ার দাগ। মানে এই চিহ্নটা বিদ্যুতের তারের। এক মিনিট, অভিজিৎ এটা দেখছো? এই ছোট একটা মেশিন। এটা তো কোনো পেসমেকারের মতো মনে হচ্ছে। এটা পেসমেকারই অভিজিৎ। পেসমেকার? হ্যাঁ, পেসমেকার। যার হার্ট দুর্বল, হার্টবিট ঠিক মতো চলে না, তাকে এই পেসমেকার লাগানো হয়। এটা হার্টবিটকে কন্ট্রোল করে, ব্যাটারিতে চলে এটা। তাহলে এই উমেশের মৃত্যু হলো কি করে? পেসমেকার বন্ধ হয়ে গেছিল নাকি? অভিজিৎ খুনি ভালোভাবে জানতো যে উমেশ পেসমেকার ব্যবহার করে, ব্যাস
সে এমন জিনিস লাগিয়েছে যাতে কারেন্ট বেরোয়, সেটা পেস মেকারে গিয়ে ধাক্কা খায়, ব্যাস পেস মেকার খারাপ হয়ে গেছে। যার কারণে উমেশ হার্ট ফেল করে, হার্ট কাজ করা বন্ধ করে দিল আর উমেশ মরে গেল। এই মানুষটা নিশ্চয়ই উমেশের বন্ধু বা আত্মীয় কেউ হবে, যে জানতো যে উমেশের হার্টের প্রবলেম আছে আর ওর পেসমেকার লাগানো আছে। এবার দেখতে হবে এমন কোন লোক আছে যে উমেশ আর রোহিত দুজনকেই মারতে চাইছিল। স্যার, এই উমেশের ওয়াইফকে গিয়ে জিজ্ঞেস করি, ওয়াইফরা সবকিছু জানে স্যার। আচ্ছা, তোমার ওয়াইফ জানে পড়শির ব্যাপারে? এখানে আবার পড়শিকে কেন টানছেন? তোমার কোনো পড়শি আছে নাকি? পড়শি আছে বলে দি। বস, এ পড়শির নাম শুনে কেটে পড়লো কেন? এটা খুব লম্বা কাহিনী ডক্টর সালুকে, সময় পেলে বলবো। আসুন স্যার, ইনি হলেন উমেশের ওয়াইফ। আসুন রেণু দেবী, বসুন। আমাকে কেন এখানে ডেকেছেন? সব জানতে পারবেন, আগে আপনি ওখানে বসুন। তো বাই দ্য ওয়ে, আমি এসিপি প্রদ্যুমান। স্যার, আমি একটা জরুরি মিটিং এ ছিলাম আর আমাকে এখানে ডেকে আনা হলো। আপনার তো এটা খোঁজ নেওয়ার কথা যে আমাকে কে মারতে চায়। এই জন্যই আপনাকে এখানে ডেকেছি। কিন্তু আমাকে ফলো কেউ কেন করছে? হ্যাঁ, কেন আমাকে মারতে চাইছে? আমি কার কি ক্ষতি করেছি অফিসার? আচ্ছা, উমেশ বাবু তো কারো কোনোদিন ক্ষতি করেননি মিস্টার রোহিত, তারপরেও তো উনি খুন হয়ে গেলেন। উমেশের খুন হয়ে গেছে? হ্যাঁ রেণু দেবী, উমেশকে খুন করা হয়েছে। এই লোকটাই করিয়েছে আমার উমেশের খুন। উমেশের সব থেকে বড় শত্রু তো এই লোকটাই। এসব কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি উমেশকে কেন মারতে যাব? তোমরা আমার উমেশকে মেরে ফেলেছো। কি তোমরা? তোমরা মানেটা কি? আরো কেউ আছে নাকি? স্যার, স্যার উনি মিথ্যে কথা বলছেন স্যার। এক মিনিট, তুমি চুপ করে থাকো। রেণু দেবী, আপনি বলুন, আর কে আছে? ওই অ্যাঙ্কার মেয়েটা আর এই রোহিত, এরা দুজনেই আমার স্বামীকে খুব জ্বালাতো। বিরক্ত করতো? মানে কিরকম বিরক্ত করতো? উমেশ আমাকে একবার বলেছিল যে এই লোকটা ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। চুপচাপ সবকিছু সত্যি বলে দাও। না, এ সবটাই মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি মিস্টার রোহিত? সত্যিটা বলুন। সত্যি এটাই স্যার যে উমেশ দীপান্বিতাকে বিরক্ত করত, ওর পিছনে পড়েছিল। উমেশ ওই মেয়েটাকে পছন্দই করতো না, তাহলে ওর পিছন পিছন কেন ঘুরবে? যদি উমেশ দীপান্বিতাকে পছন্দ করতো তাহলে তোমার পেটে ব্যথা করছিল কেন? হ্যাঁ, কেননা আমি দীপান্বিতাকে ভালোবাসতাম। ও, আর এটা উমেশের পছন্দ ছিল না, কেননা ও দীপান্বিতাকে ভালোবাসতো, হিংসা করতো ও আমাকে। আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু ও শুনতে চায়নি। আর সেই জন্য তুমি ওকে মেরে দিলে। আমি ওকে খুন করিনি। আমি বলছি স্যার, আমি ওকে খুন করিনি। আর হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে যে এই মহিলাই ওকে মেরেছে। ওনার স্বামীকে উনি নিজেই মেরেছেন, কেননা উনি জানতে পেরে গিয়েছিলেন যে এখন ওনার স্বামী অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে। না আমার স্বামী বেঈমান ছিল, আর না আমি খুন করেছি। এই যা কিছু হচ্ছে না, সেই সব কিছু তোমার জন্য হচ্ছে। ফেডরিক, রোহিতকে নিয়ে যাও আর ওর সঙ্গেই থেকো। চলো রোহিত। আমি যাও। চলো চলো, এসো। চলো চলো চলো, আমি আপনাদের চলো। ম্যাডাম, এখন আপনিও যেতে পারেন, যদি দরকার পড়ে আবার আপনাকে ডেকে পাঠাবো। কিন্তু স্যার, যে খুন করেছিল তাকে তো আপনি ছেড়ে দিলেন। রেণু দেবী, আসল কথা কি করে বের করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। নাতাশা। ইয়েস স্যার, আসুন এদিকে। স্যার, একটা কথা আমার মাথায় এখনো ঢুকছে না। যখন অ্যাক্সিডেন্ট হলো তখন সব লোক ওখান থেকে পালিয়ে গেছিল, কিন্তু এই উমেশ ওখানেই ছিল স্যার, পালিয়ে যায়নি। আমি তো সেটাই ভাবছি দয়া, এত গোলমালের মধ্যে উমেশ ওখানে চুপচাপ বসে থাকলো কেন বুঝতে পারছি না। নাতাশা, এখানকার প্রতিটা জিনিস ভালো করে দেখো, সেটা যত ছোট জিনিসই হোক না কেন, ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, টর্চটাকে কিছু একটা টানছে স্যার। এর মধ্যে কোনো ম্যাগনেট ফিট করেনি তো? চেয়ারে ম্যাগনেট? হ্যাঁ, দেখো তো ভালো করে, কভারটা কেটে দেখো, দেখো ভেতরে কি আছে।
আপনার সন্দেহই সত্যি হলো স্যার, ম্যাগনেট আছে। তার মানে হলো দয়া, খুনি উমেশকে খুব ভালো করেই চিনতো। ও এটাও জানতো যে উমেশের বুকে পেস মেকার বসানো আছে, আর এটাও জানতো যে শো শুরু হওয়ার আগে উমেশ এই চেয়ারটাতেই বসবে। এই জন্যই শো শুরু হওয়ার আগে ও চেয়ারে ম্যাগনেট ফিট করে দিয়েছিল। আর যখনই উমেশ এখানে এই চেয়ারটায় বসলো, ওর বুকের বাঁদিকে যে পেস মেকার বসানো ছিল সেটা এই ম্যাগনেটের জন্যই থেমে গেছিল, আর তাই উমেশের হার্টবিট কমে কমে যাচ্ছিল, যে কারণে উমেশ চেয়ার থেকে উঠতে পারেনি। এটারই সুযোগ নিয়ে খুনি এমন একটা জিনিস বুকে লাগিয়ে দেয় যেটা থেকে কারেন্ট বেরোয় আর পেসমেকার বন্ধ হয়ে যায়, আর উমেশের হার্ট ফেল হয়ে যায়। খুনি বেশ ভালো করে প্ল্যান সাজিয়েছে স্যার। অনেক বড় প্ল্যানিং করেছিল। এখন ওকে আমাদের হাত থেকে বাঁচার জন্য প্ল্যানিং করতে হবে। ভাই বিবেক, আজ পর্যন্ত একটা কথা আমি বুঝতে পারলাম না। সেটা কি স্যার? এই এসিপি স্যার কেন আমাকে সবসময় এই ধরনের কাজে পাঠায়? কারোর উপর নজর রাখো, কারোর দেখাশোনা করো, এসব কি রে? স্যার, উনি আপনার ওপরে ভীষণ ভরসা করেন স্যার। উনি জানেন আপনার চোখের দৃষ্টি ভীষণ সাংঘাতিক। আপনি খুনিকে 1 মিনিটের মধ্যে চিনতে পেরে যান স্যার। হ্যাঁ, আচ্ছা, তুই আবার আমায় নিয়ে মস্করা করছিস? না না স্যার, আপনাকে নিয়ে করবো মস্করা? কি স্যার, আপনি কি সব বলছেন স্যার? আমি তো স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি স্যার। স্যার, এই লোকটাকে দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে। স্যার, এই লোকটার কাছে গান আছে, মনে হচ্ছে রোহিতের বিপদ আছে স্যার। রোহিত নিচ্ছ স্যার, মারা গেছে। বস, এই যে আঙুলের ছাপটা পাওয়া গেছে না এই লাইটের ওপর আর এই ম্যাগনেটের ওপর, সেটা এই লোকটির। এই লোকটারই? হ্যাঁ বস, উমেশের খুন এই লোকটি করেছে। কিন্তু এই খুনটা করলো কেন? স্যার, কেউ হয়তো ওকে বলেছিল যে খুন করতে। যদি বেঁচে থাকতো তাহলে জিজ্ঞেস করতাম, কিন্তু ফ্রেডি তো একে আগেই উপরে পাঠিয়ে দিয়েছে। এ আগে আমার উপর গুলি চালিয়েছে স্যার। এর জায়গায় এখন আমি শুয়ে থাকতাম যদি আমি গুলি না চালাতাম। হ্যাঁ, কিন্তু গুলি চালানো উচিত হয়নি, জীবন্ত ধরার চেষ্টা করা উচিত ছিল। তাহলে ঠিক আছে, পরের বার যখন কেউ আমার উপর গুলি চালাবে তখন আমি আমার জামা খুলে তাকে বলবো এখানে গুলি চালাও, আমার বুকে। স্যার, আপনি যদি আপনার শার্ট খোলেন, কেউ যদি গুলি করতে চায় সে গুলি করার আগেই অজ্ঞান হয়ে যাবে স্যার। হ্যাঁ ফ্রেডি, এই কথাটা কিন্তু ঠিক। কাউকে গুলি করে মারার থেকে ভালো তাকে বেহুশ করে দাও। আচ্ছা বিবেক, একটা কথা বলো তো, এই ফ্রেডির বুকের ওপর কি এমন আছে যে লোকে দেখে বেহুশ হয়ে যাবে? কি ফ্রেডি? হ্যাঁ ভগবান, এই পৃথিবীতে বাঁচা দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সহজ করে দিচ্ছি। খোঁজ নাও যে কে ছিল এই লোকটা, আর কেন মারতে চাইতো রোহিত আর উমেশকে। দয়া, এ খুব ধুরন্ধর লোক মনে হচ্ছে। রোহিতের সাথে এর কোনো নিশ্চয়ই পুরনো শত্রুতা ছিল। স্যার, এমনও তো হতে পারে যে এই খুনগুলো অর্থের লোভের জন্যই হচ্ছে। হতে পারে। আরো একটা কথা দয়া, রোহিতের ওপর হামলা আর উমেশের খুন, এই দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ, এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া গেল রাঘব নামের। রাঘব? দারুণ ব্যাপার স্যার, একটা লোকের জিনিসপত্রে একটা লিপস্টিক পেলাম। জরুকা গুলাম মনে হয় স্যার, ওয়াইফকে খুশি করার জন্য লিপস্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার, এটাও তো হতে পারে যে উনি ওনার পড়শির জন্য রেখেছিলেন। প্রতিবেশী? এটা আবার কি চক্কর? হ্যাঁ স্যার, পড়শি আপনার মনে নেই? পড়শি? আরে পড়শির জন্য কেন, কোনো অন্য কারোর জন্য তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখি কি করছো ফেডরিক, তোলো এটা। সরি স্যার। সাধারণ লিপস্টিক নয় স্যার, একটু অন্যরকম। হ্যাঁ, আর এর মধ্যে এগুলো দুটো কাঁটার মতন টার্মিনালস আছে, ইলেকট্রোডসের মতো। মনে তো হচ্ছে এটা কোনো টর্চ বা লাইটারের মতো
কিন্তু দয়া, ফেডরিক, একটা কাজ করো তো, একটা পেপার নিয়ে এসো। এই নিন স্যার। হ্যাঁ, দাও। ও, আরে বাপরে, খুব সাংঘাতিক লিপস্টিক তো। স্যার, এরকম পুড়ে যাওয়ার চিহ্ন উমেশের বডিতেও পাওয়া গেছে। দয়া, এটা যেমন তেমন লিপস্টিক নয়, এক ধরনের স্টান গান, বুঝলে? স্টান গান। স্টান গান? সেটা আবার কি? এক ধরনের বন্দুকই মনে করে নিতে পারো ফেডরিক। যখন এই বন্দুক কোনো মানুষের গায়ে লাগানো হয়, তখন এই দুটো টার্মিনাল থেকে খুব হাই ভোল্টেজ কারেন্ট বেরোয়, যার থেকে মানুষ শক খেয়ে পড়েও যেতে পারে। বেশিরভাগ মহিলারা তাদের সুরক্ষার জন্য এগুলো ব্যবহার করে থাকে। স্যার, যেরকম ভাবে পেপারই ইউজ হয়। একদম ঠিকই বলেছো তুমি। আর আমার তো সন্দেহ হচ্ছে যে উমেশকে খুন করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। বস, এসিপি একদম ঠিক আন্দাজ করেছেন। উমেশকে মারার জন্য এই লিপস্টিক স্ট্যান্ড গানকে ব্যবহার করা হয়েছে। আপনি 100% শিওর? পুরো বিশ্বাস আছে অভিজিৎ। এই দেখো, এই দুটো পিনের মতো দেখছো, এই দুটোর মাঝখানের দূরত্ব ততটাই আছে যতটা উমেশের লাশের ওপর চিহ্নের মাঝখানের দূরত্ব। এখন পরিষ্কার, রাঘব উমেশকে মারার জন্য এই লিপস্টিক স্ট্যান্ড গানই ব্যবহার করেছে। অদ্ভুত ব্যাপার, লোকজন এইসব জিনিস নিজেদের প্রোটেকশন আর সেলফ ডিফেন্সের জন্য রাখে। হ্যাঁ বস, কিন্তু এত খুনই করে দিয়েছে। আর ফ্রেডি মহাশয় একেই মেরে ফেললো। না অভিজিৎ, ফ্রেডি রাঘবকে মারেনি। কি তার মানে? মানে রাঘবের মৃত্যু ফ্রেডির গান থেকে হয়নি। কি? রাঘব আমার বন্দুকের গুলিতে মরেনি? তাহলে তাহলে মরলো কি করে? যে গুলিটা আমরা রাঘবের বডি থেকে পেয়েছি, সেই গুলিটা ফ্রেডির গান থেকে নয়, বরং অন্য কারোর গান থেকে চলেছে। তার মানে আমার গুলি রাঘবের লাগেইনি? না ফ্রেডরিক, যখন তুমি গুলি চালিয়েছিলে ঠিক সেই সময় অন্য কেউ একজন রাঘবের উপর গুলি চালায় আর বেচারা মরে যায়। থ্যাংক ইউ ডক্টর সারিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো সেদিন থেকে ঘুমই হচ্ছে না, দিনরাত এটাই ভেবে মরছিলাম, এটা কি হয়ে গেল আমার হাত দিয়ে। ইনি একটা মাছিও মারতে পারেন না সব। আজ বিবেকের কথায় আমি একটুও রাগ করব না। সত্যি আমি একটা মাছিও মারতে পারি না, কিন্তু আমি তোকে মারতে পারি। মানে সব, রাঘব রোহিতকে মারতে গিয়েছিল সব, কিন্তু আরেকজন রাঘবকে মারার জন্য আগে থেকেই ওখানে ছিল সব। কিন্তু কে কে হতে পারে সে? অভিজিৎ, হয়তো তার এই ভয়টা ছিল যাতে রাঘব কাউকে বলে না দেয় উমেশকে কিভাবে মারা হয়েছে। ফ্রেডি, বিবেক, খোঁজ নাও যে লিপস্টিক স্টান গান কোথা থেকে কেনা হয়েছিল আর কে কিনেছে। এই দোকানটার মালিক কে? হ্যাঁ বলুন, আমি। কি লাগবে বলুন আপনার? গান পাওয়া যাবে? গান? গান? হ্যাঁ গান, স্টান গান। স্টান গান বিক্রি করেন না আপনি? হ্যাঁ বেচি, কিন্তু আপনার কি দরকার? ব্যাস এমনি একটা খুন করতে হবে। দেখুন স্যার, এই ধরনের বন্দুক আমরা খুন করার জন্য বেচি না। আপনি যান এখান থেকে, প্লিজ প্লিজ যান। যাবো? এই স্টান গানটা আপনার দোকান থেকে কেনা হয়েছিল না? এক মিনিট স্যার। হ্যাঁ স্যার, এটা তো আমরাই বেচেছি। দেখো, এই স্টান গানটা দিয়ে একটা খুন করা হয়েছে। এবার সত্যি করে বলো, এই গানটা কে কিনেছিল? প্লিজ স্যার, আমরা তো জিনিস বিক্রি করি, এতে আমাদের কি দোষ? স্যার প্লিজ এসব ঝামেলায় আমাকে জড়াবেন না, প্লিজ স্যার। আপনার কিচ্ছু হবে না যদি আপনি সত্যি কথা বলেন। এবার বলুন, এই গানটা কে কিনেছিল? হ্যাঁ স্যার, গত সপ্তাহে এক মহিলা এসেছিলেন, ওনাকে এটা বিক্রি করেছিলাম। মহিলা? তার কোনো নাম বা ঠিকানা আছে? হ্যাঁ স্যার, উনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছিলেন।
ওর রসিদ আমার কাছে আছে। দেখান। এই যে, এই নিন স্যার। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তা না হলে তো 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 স্যার, স্যার প্লিজ একটু সরুন। আসুন। স্যার এই রাঘব তো সত্যি ভীষণ চালাক মনে হচ্ছে। হ্যাঁ, বাড়িটা দেখে তো সেরকমটাই মনে হচ্ছে। ইনি আবার কে? স্যার হয়তো ইনি ওনার ওয়াইফ। আগে বলুন কাকে চান? আচ্ছা, এটা রাঘবেরই বাড়ি তাই না? আগে হ্যাঁ, কিন্তু এইভাবে ভেতরে চলে এলেন কেন? আসলে আমরা রাঘবের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। কিন্তু ও তো এখন বাড়িতে নেই। সেটা আমরা জানি। জানেন তো কেন এলেন? আপনি? আগে আমি ওর স্ত্রী সীমা। আর আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আর খুব দুঃখের সঙ্গে আপনাকে বলতে হচ্ছে যে আপনার স্বামী রাঘব এখন আর পৃথিবীতে নেই। কি? আগে হ্যাঁ, ওনার খুন হয়ে গেছে। খুন? না না, এটা হতে পারে না। সামলান একটু নিজেকে। দেখুন, আমরা পুরোপুরি চেষ্টা করছি আপনার স্বামীর খুনিকে ধরবার জন্য। আমরা জানি যে এসব কথা বলার এখন ঠিক সময় নয়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এটা কে করতে পারে? মানে রাঘবের খুন? আচ্ছা, রাঘবের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমি অত কিছু তো জানি না, তবে এইটুকু আমি জানি যে ও আমাকে ঠকাচ্ছিল। ঠকিয়েছে? কি ব্যাপারে ঠকিয়েছে? বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা মানে? ওর আর একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। অ্যাফেয়ার? আই এম সরি, কিন্তু আপনি কি আমাদের বলতে পারবেন কোন মহিলার সঙ্গে অ্যাফেয়ার চলছিল? কি নাম ছিল ওই মহিলার, আপনি জানেন? ওর নাম তো আমি জানি না, কিন্তু দুদিন আগে ওই মেয়েটার সঙ্গে রাঘব ফোনে কথা বলছিল। কি কি কথা বলছিল ওরা দুজনে? ও কোনো পার্সেলের ব্যাপারে কথা বলছিল। রাঘব ওকে বলছিল ও এসে পার্সেলটা নিয়ে যাবে। পার্সেল? আগে হ্যাঁ। কি ধরনের পার্সেল? আগে সে তো আমি জানি না, আমি দূর থেকে দেখেছি ওই মেয়েটা ওকে পার্সেল দিল। ওর মধ্যে টাকা ছিল। তাহলে আপনি দেখেছিলেন ওকে পার্সেল দিতে, তাই তো? আগে আপনি কি চিনতে পারবেন ওই মহিলাকে? আগে হ্যাঁ, ওই মেয়েটাকে আমি ভালো করে জানি, যে আমার সংসার ভেঙে দিয়েছে। কোথায় দিয়েছিল ওই পার্সেলটা? রাস্তায়। রাস্তায়? নাতাশা, এনাকে বিউরোতে নিয়ে চলো, আর এনাকে দিয়ে ওই মহিলার ছবি আঁকা। স্যার, এই স্টান গান শো এর প্রডিউসারের ওয়াইফের। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আচ্ছা, আপনার কাছে কি লিপস্টিক স্টান গান আছে নাকি? আগে হ্যাঁ আছে। খুনটাও সেই স্টান গান দিয়েই হয়েছে। খুন? কার খুন? উমেশের খুন। আর যে সময় উমেশের খুন হয়েছিল স্টুডিওতে আপনি উপস্থিত ছিলেন। কিন্তু ওই গানটা আমি নিজের সুরক্ষার জন্য রাখি। যদি আমার উপর কেউ অ্যাটাক করে তাহলে আমি নিজেকে বাঁচাবো কি করে? আর তাছাড়াও আমি কারোর খুন কেন করব? সেটা এক্ষুনি জানা যাবে। প্রোটেকশনের জন্য রেখেছিলেন নাকি খুন করার জন্য? আপনার লজ্জা করছে না? আমার স্ত্রী সম্পর্কে এমন কথা বলছেন? আপনি খুন করেছেন উমেশকে। এসব কি বলছেন আপনারা? একটু দেখানো স্টান গানটা কোথায়? এক মিনিট। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। হঠাৎ করে কি 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 হলো? কি হঠাৎ করে মুখটা না ফ্যাকাশে হয়ে গেল কেন? আমার গানটা পাওয়া যাচ্ছে না। আমি এই ব্যাগটাতেই রেখেছিলাম।
ম্যাডাম, এটা প্রথমবার নয়, এরকম নাটক আমরা দেখে দেখে অভ্যস্ত। আমি সত্যি কথা বলছি, আমি আমার লিপস্টিক স্টান্ট গান এই ব্যাগটাতেই রেখেছিলাম। পার্সে রেখেছিলেন তো কোথায় গেল? আমি কি করে জানবো স্যার? আমি জানি। ফ্রেডি, একটু দেখাবো ওনাকে। এটাই না? আরে হ্যাঁ, এইটা তো আমার স্টান্ট গান, কিন্তু এটা আপনারা কোথা থেকে পেলেন? রাঘবের পকেট থেকে। কে রাঘব? আমি কোনো রাঘবকে চিনি না, আর আমার গান ওর পকেটে কি করে থাকবে? সেটা তো আপনিই বলবেন। আমি কি করে বলতে পারবো স্যার? না না, বলতে তো আপনাকেই হবে। খুন হয়েছে উমেশের, বুঝলেন আপনি? আর এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আরে হ্যাঁ, মনে পড়েছে। আমি কিছু সময় জন্য ওয়াশরুম গেছিলাম, তো তখন আমি আমার পার্সটা বাইরে রেখেছিলাম। হতে পারে ওই সময় কেউ এসে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি বলতে চান যে অন্য কেউ আপনার পার্স থেকে ওই গানটাকে বার করে মেরে দিয়েছে? হতে পারে, এরকমটাই হয়েছে স্যার। আচ্ছা, একটু দেখুন এই পার্সটা আপনি কোথায় রেখেছিলেন। দীপ্তি ম্যাডাম, একটু ভালো করে ভেবে বলুন যে ওই ব্যাগটা আপনি কোথায় রেখেছিলেন। আমি বোধহয় এখানটা রেখেছিলাম। পাক্কা? আগে হ্যাঁ। আর যখন আপনি ওয়াশরুম থেকে ফিরে এলেন তখন ব্যাগ এখানেই ছিল? আগে হ্যাঁ। আই সি। আপনার ব্যাগ দেখে এটা মনে হয়নি যে কেউ হাত দিয়েছে? আমি সেটা তো খেয়াল করিনি। আমি ওয়াশরুম থেকে বাইরে এসে ব্যাগটা নিয়েই বাইরে বেরিয়ে গেলাম। আপনার ব্যাগ থেকে একটা স্টান গান চুরি হয়েছে, সেটা দিয়ে একটা খুন হয়েছে, আপনার তো খেয়াল রাখা উচিত, তাই না? স্যার, এটা লেডিস টয়লেট, তাহলে স্যার গানটা কোনো মহিলা বা মেয়েই চুরি করেছে স্যার। রাইট। তার মানেটা হচ্ছে এই যে খুনি কোনো মহিলাই হবেন। আপনারা একটুখানি বাইরে যান। ওকে। এদিকে আসুন আপনারা প্লিজ। বিবেক, প্রত্যেকটা কোণে ভালো করে খোঁজো। আরে বাবা, আমি ওখানে রেখেছিলাম। তুমি প্লিজ স্যার। হ্যাঁ ফ্রেডি, স্কেচ এসে গেছে স্যার। স্কেচ হয়ে গেছে? ও, তাহলে এই ব্যাপার। নমস্কার দীপান্বিতা ম্যাডাম, নমস্কার। তারাই আছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে। আরে কিন্তু আমরা তো আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার সাথে? তাও তো রাতে? রাত? হ্যাঁ, তা তো। আরে হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, রাত তো বেশ অনেকটাই হয়েছে, বুঝতেই পারিনি। ওই আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ফ্রেডি আছে না, ওর পেটে ব্যথা করছে। একটু সাবধানে ফ্রেডি। তো আপনার তো এনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সেটাই বললাম আমি ওকে, কিন্তু বারণ করে দিল। বলতে লাগলো যতক্ষণ আপনার সঙ্গে রাঘবের ব্যাপারে কথা না বলে নিচ্ছে ও ডক্টরের কাছে যাবেই না। রাঘব? আমি কোনো রাঘবকে চিনি না। আরে ফ্রেডি ফ্রেডি, 2 মিনিট দাঁড়াও ভাই, ট্রিটমেন্ট হয়ে যাবে। আমি তো জিজ্ঞেস করছি। 1 মিনিট প্লিজ প্লিজ দীপান্বিতা ম্যাডাম, প্লিজ প্লিজ, কিচ্ছু লুকাবেন না, বলে দিন প্লিজ। স্যার আমি সত্যিই জানি না রাঘবকে, আর আমি এই নামটা তো প্রথমবার শুনছি। আরে কি করবো আমি তো জিজ্ঞেস করছি, উনি না বললে আমি কি করবো? হ্যাঁ, যেখানে রাঘবের স্ত্রী নিজে ওকে রাঘবের সঙ্গে দেখা করতে দেখেছে, তা সত্ত্বেও উনি না বললে আমি কি করব? দেখেছিল? হ্যাঁ, দেখেছেন। আর রাঘবের পিছনেই দাঁড়িয়েছিলেন যখন আপনি রাস্তায় রাঘবকে একটা পার্সেল দিয়েছিলেন। স্যার, ও মিথ্যে কথা বলছে। আর এই স্কেচ রাঘবের স্ত্রীর কথা মতোই হয়েছে। আরে ফ্রেডি, বাবা তোমার পেট ব্যথা কমেছে? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। গুড বয়। এবার আপনি প্লিজ বলুন কি ছিল ওই পার্সেলে? স্যার সিরিয়াসলি, স্যার আমি জানি না ওই পার্সেলে কি ছিল। বাস আমার এক বন্ধু বলল পার্সেলটা নিয়ে যা, রাঘবকে দিয়ে দে। বন্ধু? স্যার হ্যাঁ, আমার বন্ধু বলল যে ও বিজি আছে কাজের জন্য, তো আমি নিজে যাই
আর রাঘবকে পার্সেলটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম কি আপনার এই বন্ধুর? কি হলো অ্যাক্টর সাহেব, এমন ভাবে দেখছো যে আমাদের আগে কখনো দেখোইনি? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনাদের আবার দেখে একটু অবাক হয়েছি এই আর কি। আরে কি আর করবো, আমরা তো আর তোমার মতন বিজি লোক নই। মনে ইচ্ছা হলো তো চলে এলাম দেখা করতে। হ্যাঁ, আমি কিছু ঠিক বুঝতে পারছি না স্যার। সব কিছু বুঝতে পারবে। রাঘবের নাম নিলে না তুমি তো স্বপ্ন দেখতে শুরু করবে। রাঘব? সেটা কে স্যার? রাঘবকে তুমি চেনো না? না স্যার, আমি কোনো রাঘবকে চিনি না। রাঘব সেই রাঘব, রেস্টুরেন্টের লোকটা যে মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওই রাঘব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে স্যার। ওকে তো আপনার এই অফিসার মেরেছে। জিজ্ঞেস করুন ওকে। ওই মেরেছে ওকে। আমি মেরেছি ওকে? আমি মেরেছি? দেখুন এসপি স্যার, দেখুন, একটা খুন করেছে, আমাকে মেজাজ দেখাচ্ছে। দেখুন ফ্রেডি কখনো মেজাজ দেখায় না, আর যখন মেজাজ দেখায় না তখন মেজাজ দেখিয়ে দেখিয়ে সামনের জনকে উপড়ে ফেলে। দরজার কলিং বেলটা তোকে বাঁচিয়ে দিল, বুঝলে? এই সময় কে আসলো? আমি জানি না। আরো কেউ জড়িয়ে আছে এই খুনটায়? খুন? কিসের খুন স্যার? একটা কথা শুনে রাখো, যেই আসুক না কেন সে যেন জানতে না পারে যে আমরা এখানে আছি। মনে থাকবে? হ্যাঁ, কিন্তু তা কি করে জানতে যেন না পারে। ঠিক আছে স্যার, চলো। হাই। হাই রোহিত, কোথায় ছিলে তুমি? ওই আমি বাথরুমে ছিলাম, তাই দরজাটা খুলতে দেরি হলো। ওহ, দরজা খুলতে কেন এত দেরি লাগালে? বললাম তো তোমাকে, বাথরুমে ছিলাম যে, তাই দরজা খুলতে দেরি হয়ে গেল। জানো রোহিত, আজ সিআইডি এসেছিল। কি? সিআইডি কেন? আর আমি ওদের এমনই বোকা বানালাম যে ওদের আমার উপর কোনো সন্দেহই হলো না। সত্যি ভালোই বোকা বানিয়েছিল আমাদেরকে। হ্যাঁ, আপনারা এখানে? তুমি কি ভেবেছিলে যে সিআইডি কে এত সহজে বোকা বানিয়ে দেবে? হ্যাঁ রোহিত, হ্যাঁ, আমরাই মেরেছি উমেশকে। পাঁচা দুষ্কর করে দিয়েছিল আমার, পুরো ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছিল আমার। কিন্তু তোমরা দুজন তো একসাথেই কাজ করতে এই প্রোগ্রামটায়। আসলে কিছুদিন আগে আমি খুব বড় একটা ফিল্মের অফার পেয়েছিলাম, তাই মনোজবাবুর সঙ্গে যে পুরনো কন্ট্রাক্ট ছিল সেটা শেষ করতে চাইছিলাম, আর মনোজবাবু মেনেও নিয়েছিলেন। কিন্তু 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 কি? কিন্তু উমেশ মাঝখান থেকে কাঠি করে দিল। আর সেই জন্যই তুমি উমেশকে একদম ওপরে পাঠালে। কে? আর কোনো উপায় ছিল না আমার হাতে। আমি আমার ক্যারিয়ার বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি ছিলাম। আর ওই যে লাইটটা তোমার উপরে পড়েছিল সেটা কি? ওটা আমি ওই রাঘবকে বলেছিলাম আমার উপর লাইটটা ফেলতে, আর রেস্টুরেন্টেও রাঘবকে আমি গুলি চালাতে বলেছিলাম যাতে আমাকে কেউ সন্দেহ না করে। আর নিজের কাজ হয়ে যাওয়ার পর তুমি রাঘবকেই মেরে দিলে। কেননা ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল, তাই দীপ্তিকে দিয়ে আমি রাঘবকেও সরিয়ে দিয়েছি। ও, আর দীপ্তি তুমি কেন সাহায্য করেছিলে একে এই পাপে? আমি রোহিতের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম স্যার। বাবা, ভালোবাসা, বাহ, কত নিঃস্বার্থ ভালোবাসা এদের। হ্যাঁ, এবার দুজনে একসাথে ফাঁসিতে ঝুলে যাও।